এতক্ষণে অহনার আসার সময় হয়েছে। সারাক্ষণ ধরে খেটে খুঁটে আমি রান্নাঘরের সমস্ত কাজ করলাম, এখন উনি এসছেন। ওর একদিন কি আমার একদিন, আমিও দেখাবো ওকে মজা। আসছে তোকে না আমি। আরে কি করছো কি তুমি? হে মা কালী, শিবের মতো আমি তোমার পদর নিচে আসিনি, তাই তুমি। ও তুমি, আমি তো ভাবলাম মানে আই মিন। আরে হাসছো কেন? এক মিনিট বলছি। এক মিনিট কেন বলছি? হাসছো? আরে দাঁড়াও বলছি। আরে মারবো কিন্তু আমি। আরে এক মিনিট, চলো। চলো। আরে বলছি তো, বসো। আরে এক মিনিট। আরে ভাই কাজ আছে। এই তো কাজ হয়। কি দেখি? আরে দাঁড়াও না, আমি ফটো তুলবো না। আরে না অনি বললাম তো তোমায়। কি হলো? গন্ধ উঠছে কি? রুটি। অনি আমি কাজ করছিলাম বললাম না? অনি আমার রুটিগুলো গেল কি হবে? সুজন, হ্যাঁ সুজন, এদিকে একবার। কি হচ্ছে দাদা? আবার কি হলো? আরে সেরকম কিছু নয়, তুই এত টেনশনে আছিস কেন? টেনশন করবো না, শুধু মনে হয় আবার কোনো খারাপ খবরে। কিছুতে মনটাকে বোঝাতে পারি না, বিশ্বাস কর যে যা খারাপ খবর তা তো হয়েই গেছে। সুজন, ওসব কথা এখন বলিস না, একটা কথা আছে, আয় একটু এদিকে। আরে বাবা আয় না, সেরকম কিছু নয়, খারাপ কিছু নয়, আয় এদিকে আয়। এটা নে ধর। কি এটা? তুই হাঁ করে তাকিয়ে আছিস, কি এটা? না। এটা বলছি, এটার মধ্যে আসতে, এটার মধ্যে টাকা আছে, নার্সিংহোমের পাওনা গন্ডাগুলো তো মেটাতে হবে। কালকে নার্সিংহোমে যাবি, শোন কথাটা শোন, নার্সিংহোমে যাবি, যা পাওনা গন্ডা আছে মিটিয়ে দিয়ে উর্মিকে আর বাচ্চাটাকে নিয়ে চলে আসবি, বুঝতে পেরেছিস? কিন্তু দাদা এত কোনো কিন্তু নেই এর মধ্যে। সুজন, বোঝার চেষ্টা কর, নার্সিংহোমে অলরেডি যে গন্ডগোলটা হয়েছে তারপরে কিন্তু আমাদের ময়ূখার ওপর কাছে মুখ দেখাবার অবস্থা নেই। ওরা যদি আরও কদিন থাকে তাহলে আরও গন্ডগোল হবে, 5টা লোকে 5টা কথা শোনাবে। তার আগে তুই ওদেরকে নিয়ে চলে আয় টাকা জমা দিয়ে, বুঝতে পেরেছিস? যা। ঠিক বলেছিস দাদা, ময়ূরদা আমাদের জন্য কত কিছু করলো, আর উর্মিলার ব্যবহারে ময়ূরদার চোখের দিকে আমি তাকাতে পারছি না। থাক সুজন, এসব কথা এখন থাক, বাবা মা এখন নেই এখানে, ওরা শুনতে পেলে কিন্তু একটা কাণ্ড হয়ে যাবে। যা তুই ঘরে যা। তো দাদা কি হলো, কিছু বলবি? তুই বলবি তো তুই। আমি সত্যি করে বলতো, এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? দেখ দাদা, চুপ করে থাকিস না, আমায় উত্তর দে। সুজন, এসব কথা পরে হবে। না না পরে না, তুই আগে আমায় উত্তর দে, এই টাকাগুলো তুই কোত্থেকে পেলি, এতগুলো টাকা? সুজন, আমার কথা শোন, আমি তোর দাদা হই তো, ঘরে যা। দাদা এতগুলো টাকা আমি কি বললাম তোকে? যা তুই ঘরে যা, যা যা ঘরে যা।
সাথে আমার একটা কথা ছিল। কি কথা? দেখো, আমার ছেলে মেয়ে আর ওদের ভবিষ্যৎ, এ দুটো কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এটা আমি তোমাকে আগেও বলেছি, আজও বলছি। আর ওদের কথা ভেবে স্বার্থপর হওয়াটা কিন্তু কোনো অন্যায় নয়। জুই, এসব কথা এখন আবার কেন? তবুও স্বীকার করতে কোনো দোষ নেই। সবার কথা ভুলে তুমি পরিবারের জন্য যেটা করেছো সেটা করার মতো মনের জোর আমার নেই। তোমার মতো অত বড় মনের মানুষ হতে পারিনি বলি হয়তো তোমার উপর একটু হলেও হিংসে করি, আর আর অনেকটা ভালোবাসি। জুই, শোনো জুই, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, ভালো করে মন দিয়ে শোনো। যা কিছু ঘটেছে বাবা মা যেন গুণাক্ষরেও না জানতে পারে, বুঝতে পেরেছ? এটা কিন্তু সম্পূর্ণ তোমার দায়িত্ব। সবার অলক্ষ্যে পরিবারটাকে আগলে রাখা। রোহিণী, মৈত্রবাড়ির সেই ট্র্যাডিশন সমানেই চলেছে। দেবরায় পরিবার কত মিলমিশ, কত আনন্দ। আজ সবাই আলাদা আলাদা, দূরে দূরে। সব পাল্টে গেছে বাবা। আমি হেরে গেছি। একদিকে মোহনার ট্রিটমেন্ট, আর অন্যদিকে এত সব কিছু রয়েছে। আমি জানি না আমি কি করে সামলাবো, আদৌ সামলাতে পারবো কিনা, কিচ্ছু জানি না বাবা। তাহলে কি সব শেষ হয়ে গেল? বলো না বাবা, সব শেষ হয়ে গেল? বৌদি তো মোহনাকে সামলাচ্ছে, আমি তো ওকেও কিচ্ছু জানাতে পারবো না বাবা। আমি কাকে বলবো বলো না? আমি কার সাথে সবকিছু শেয়ার করবো? কাকে বলবো বাবা? এবার কি কথা হলো? আমার ভাই এত বড় ডাক্তার, নার্সিংহোম চালাচ্ছে বললেই হলো? কথাটা কাকে বললে? হ্যাঁ, কেন তোকে? দাদা দেখেছিস? আজ দেখ তুইও নেই, কিন্তু তোকে আমি খুব মিস করি না, খুব মিস করি। তুই বল না, আমি যদি বিপদে পড়ি আমাকে কে পথ দেখাবে? বল, কে পথ দেখাবে আমাকে? কেউ নেই আমাকে পথ দেখানোর দাদা। ইয়েস স্যার, থানা থেকে একজন ইন্সপেক্টর এসেছেন আপনার সাথে দেখা করতে। বলছে নাকি খুব জরুরি দরকার আছে। ইন্সপেক্টর?
এসব আপনারা কি বলছেন অফিসার? আপনারা ভুলে যাবেন না, এই দেবরায় নার্সিং হোম শহরের রেপুটেড নার্সিং হোমের মধ্যে একটা অভিযোগের ভিত্তিতে এইভাবে আপনারা আমাকে গ্রেপ্তার করতে পারেন না। পারি স্যার, অভিযুক্তকে গ্রেপ্তার করার দায়িত্বটা আমাদের উপর পড়ে, আর কোর্টের উপর দায়িত্ব বর্তায় আপনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করার। ঠিক আছে, আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই। আপনার যা করার যা বলার আপনি থানায় গিয়ে বলুন, এখন আর সময় নষ্ট করবেন না, চলুন। এই হ্যান্ডকাপটা পরাও। অফিসার, অফিসার আমার কথাটা শুনুন আগে। এভাবে আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন? জাস্ট লিভিং অফিসার। আপনি কে? আমি কে সেটা জানার থেকেও আপনার এই মুহূর্তে এটা জানা বেশি দরকার যে আমার লয়ার কি বলছে। মিস্টার ঘোষাল, মিস্টার ঘোষাল আমার লয়ার, আর মিস্টার ঘোষালের মতে মিস্টার ময়ূক দেব রয়কে আপনারা যে চার্জে গ্রেপ্তার করেছেন সেটা অবভিয়াসলি বেলেবল। আমরা জামিনের সব পেপার্স যেগুলো রিকোয়ার্ড সব নিয়ে এসেছি। সো প্লিজ হ্যান্ডকাপটা খুলে দিলে বাধিত হই। আপনি যান, ওনার সাথে যা ডিল করার করেন। স্যার এই হ্যান্ডকাপটা খুলে দাও। স্যার, আই হোপ যে আপনি এখন অনেকটা রিল্যাক্স বোধ করছেন। আপনি কে বলুন তো? না মানে এরকম হঠাৎ করে আমার জামিনের কাগজপত্র আগে থেকেই। আমি ঋষি চৌধুরী। ঋষি চৌধুরী? বিজনেস টাইকুন অদৃশ চৌধুরীর অনলি চাইল্ড, একমাত্র ছেলে। হ্যাঁ, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে নার্সিংহোমে এরকম একটা ঘটনা আপনি জানলেন কি করে, আর আমার জামিনের ব্যবস্থা। আসলে স্যার, পৃথিবীতে সমস্ত ভালো কাজ কোনো না কোনো মাধ্যমের মারফত হয়, বুঝলেন? এখন মুশকিলটা কি জানেন? মুশকিলটা হচ্ছে যে এই কাজগুলো যারা করে আর যাদের জন্য করে তাদেরকে মানুষ মনে রাখে, মিডিয়াম অর্থাৎ মাধ্যমগুলোকে মানুষ ভুলে যায়। কিন্তু এক্ষেত্রে মাধ্যমটা কি? নমস্কার স্যার। মাধ্যম আজকের অনি যদি ঠিক টাইমে কাগজটা এনে না দিত তাহলে যে কি গন্ডগোল হতো। দাদা শোনো, তোর এত কাজের পেশা, তার মধ্যে ছোটখাটো মিস্টেক হতেই পারে বল। সেই না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দাদা তুই বল যে নতুন কাজ তুই কতটা এনজয় করছিস বল। ভীষণ ভালো। হ্যাঁ, কাজে ঢোকার পর থেকে আমার সব থেকে বেশি কি ভালো লাগছে জানিস? মায়ের মুখে হাসি ফুটেছে। সত্যি, তুই বান্টি নতুন কাজে জয়েন করার পর, তারপরে অহনা ফিরে আসার পর কাকিমণির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখেছি, একটা আনন্দ, খুশি। ওই দেখো, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির। এই বান্টি, কি বলছিস তুই? অহনা ও তোর সাথে খেপাচ্ছে তোকে, এদিকে চলে আয়, চল আমাদের সাথে চা খা। চলে চলে। এই শোন, কিছু না বলে চলে যাচ্ছিস কেন? সব ঠিক আছে তো? জ্বরটা হয়নি তো? দেখছি। না না দাদা শোনো, আমি ঠিক আছি, আমি একটু আসছি। আমি এখন কোথায় ছিলি রে? আমি মানে হ্যাঁ, মানে তোর মুখটা দেখে মনে হচ্ছে যে এরকম কঠিন প্রশ্ন বোধহয় তুই জীবনে ওই পরীক্ষার হলেও দেখিসনি। আরে বাবা, কুল কুল, এত চাপ নেওয়ার মতন কিছু বলিনি তোকে আমি। অ্যাকচুয়ালি মানে এই আড্ডার গল্প শুনলে তো মানে তুই নিজেই সবার আগে লাফাতে লাফাতে আসতি, আজকে আমরা তোমার বললাতে হতো। দাদা প্লিজ।
আমার সব ব্যবহারকে মাইক্রোস্কোপিক লেন্সের তলায় রেখে পর্যবেক্ষণ করার কি খুব দরকার আছে? আমরা তো সবাই বড় হয়েছি, আর সময়ের সাথে সাথে আমরা সবাই বদলেছি। তাহলে আমার বদলটাকে এত হাইলাইট করার কি আছে বলতে পারিস? বান্টি ছাড় না, ওকে যেতে দে। দাদা আমি তো জাস্ট ওকে। হ্যাঁ ঠিক আছে, না তুই যা, ঘরে যা। অহনাটা কিরম পাল্টে গেছে। ঠিক বলেছিস দাদা ভাই। দেখ মানে মজা করলে আগে কিন্তু এভাবেও রিয়াক্ট করতো না। কে জানে ও এরকম কেন হয়ে যাচ্ছে। না, এভাবে তুমি হাতে হাত রেখে বসে থাকবো না। ফিরে আসার পর থেকেই দেখছি অহনার কিছু একটা হয়েছে। যেমন করি হোক সেটা আমাকে জানতেই হবে। কি আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান। কাম অন স্যার, প্লিজ। যে লোকটার জন্য আপনি আজকে এইভাবে দাঁড়িয়ে আছেন, ইউ শুড বি থ্যাঙ্কফুল টু হিম। থাক স্যার, থাক, বলতে দিচ্ছেন প্লিজ। পুরনো মনিব তো, তার জুতো লাথি গালমন্দও খেতে খুব ভালো লাগে। কিরকম একটা প্রাণে হাঁকুপাকু করে আনন্দ দেয়। বলুন স্যার, ময়ূক স্যার আপনি বলুন, আমার গালমন্দ করুন। আমি আর কি করেছি? আমার আর কতটুকু ক্ষমতা? আপনারা মানে আপনাদের পরিবার আমাকে যা সাহায্য করেছেন, যা করেছেন আমার জন্য, তার কাছে তো এটা নস্যি স্যার। আমি কিচ্ছু বুঝতে পারছি না। চন্দন আমাকে। ইয়েস মিস্টার দেবরয়, যখন আপনার নার্সিংহোমের ঘটনাটা টেলিভিশনে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ফলাও করে দেখাচ্ছে, তখন উনি মিস্টার চন্দন রায়চৌধুরী উনি খবরটা টিভিতে দেখেন। দেখে সঙ্গে সঙ্গে আমার কাছে দৌড়ে এসে আমার হাতে পায়ে ধরেন টু জাস্ট সেভ ইউ। থাক স্যার, থাক। এভাবে গুণগান করবেন না আমার। যাদের নুন খেয়েছি তাদের সামনে নিজের গুণগান শোনাটা কানের পক্ষে একটা পাপের বিষয় হয়ে যায় স্যার। চিন্তা করবেন না ময়ূক স্যার, একদম চিন্তা করবেন না। আমি আপনাদের নমক খেয়েছি তো নমক হারামিটা করতে পারবো না। শেষ রক্তবিন্দু দিয়ে আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করে যাবো ময়ূক স্যার, করে যাবো। ভালো থাকো, সুস্থ থাকো। ও দিদি, ঠাকুরের আশীর্বাদী ফুল একটু আয়ুষের মাথায় ছুঁয়ে দাও না। ও তো দাঁড়িয়ে আছি গো। ভীষণ ক্লান্ত লাগছে রে ছোট। নে, যা করার তুই কর। সুখে থাকিস মা। ঈশ্বর করুক কোল জুড়ে গোপাল যেন আসে। এই মেজুদি, তোমার মনে আছে মানে আমরা এই মন্দিরে যাওয়ার জন্য কি সাংঘাতিক এক্সাইটেড থাকতাম? আরে হ্যাঁ, মন্দিরের প্রসাদ লাড্ডু ওটাই তো মেন আকর্ষণ ছিল। জানিস আমরা তোর জন্য এক্সট্রা একটা নিয়ে এসেছি, পরে দেবো পরে। হ্যাঁ রে, তুই এখন এরকম ছেলে মানুষই আছিস? কদিন পরে না তোর বিয়ে হবে, দেখেছো দিদি? বৌদি বলছি, ওই তো বানি বলছো, বানি শোনো না। হ্যাঁ বলছি এগুলো ঠাকুর ঘরে রেখে এসো, হ্যাঁ পরে সবাইকে ভাগ করে দিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ছাড়। এ কি প্রসাদ? মানে আমি আউট? কেসটা কি? হ্যাঁ, আমাকে দেখে খুব হাসি পাচ্ছে না? কেন হাসি পাচ্ছে একটু শুনি। মেঘলা, তুই নিজের চেহারাটা আয়না দেখেছিস? না, কতক্ষণ দেখিনি। যাই গিয়ে নিজেকে দেখে আসি।
না না একটু দাঁড়াও। না মানে আমি বলছিলাম কি এখন কোথাও গিয়ে তোমাকে দেখতে টেকতে হবে না কিছু। তুমি রান্না করছিলে তো, রান্নাটাই করো। আমি কেন বলছি মানে তুমি ঘরে গিয়ে আয়না দেখলে যদি তুম করে নিজেকে দেখে অজ্ঞান হয়ে যাও তাহলে আমাদের খাওয়া দাওয়া লাটে উঠবে। আমাকে খেতে দে, খিদে পেয়েছে। খিদে পেয়েছে, যাও রান্না করো। দাঁড়াও, খিদে পেয়েছে তো খুব বলছো, কিন্তু এটাই আবার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না তো? মানে? কারণ যার রান্না করে তোমাদের খেতে দেওয়ার কথা সে তো তেল মশলা নুন সব গায়ে মেখে বসে আছে। এখন সেগুলো ঠিকঠাক ভাবে খাবারে ঢুকেছে কি না সেটা তো একটা প্রশ্ন। আমার তো ভেবেই ভয় করছে, আজকে আবার না খেয়ে থাকতে হবে না তো।